রাজপুর গ্রামে সাথী নামের একটা মেয়ে একাই তার কুঠিরে বাস করত। সাথীর বাবা মা মারা গেছে বেশ কয়েক বছর। সাথী তার বাবা মাকে হারানোর পর থেকে চুরির ব্যবসা করে কোনো রকমে নিজের সংসার চালাতো, আর অনেক অভাব অনটনে সাথীর দিন কাটছিল। চুড়ি নেবে গো চুড়ি, কাচের চুড়ি, ঝুমকো চুড়ি, রেশমি চুড়ি, নানান রঙের চুড়ি গো, নেবে নাকি? চুড়ি লাগবে গো চুড়ি। সাথী চুড়ির ঝুড়ি মাথায় নিয়ে এভাবে গ্রামের পথে হেঁটে হেঁটে চুড়ি বিক্রি করত। কিন্তু সাথীর কাছ থেকে মহিলারা তেমন চুড়ি কিনতো না, তাই সাথী চুড়ির ব্যবসা ভালো চলতো না, যে কারণে অভাব অনটন সাথীর পিছুই ছাড়তো না। সারাদিন ঘুরে ঘুরে মাত্র কয়েক ডজন চুড়ি বিক্রি হলো। যে কটা টাকা পেয়েছি সেটা তো কালকে বাজার করতেই শেষ হয়ে যাবে। যাক গিয়ে, এখন এসব না ভেবে ঘরের কাজগুলো করি। একলা মানুষ আমি, আমার কি আর বসে থাকার সুযোগ আছে? ঘরের কাজ বাইরের কাজ সবটা তো আমাকেই সামলাতে হয়। এই কথা বলে সাথী নিজের কাজ করতে থাকে, আর এভাবেই ঘরের কাজ বাহিরের কাজ দুদিক সামলিয়ে সাথীর দিন কাটতো। চুড়ি নেবে গো চুড়ি, বাহারি রঙের ভালো ভালো চুড়ি, চুড়ি নেবে গো চুড়ি। এই চুড়িওয়ালি, এদিকে একটু আয় তো। গ্রামের মোড়লের বউ অভয়ার ডাক শুনে সাথী তাড়াতাড়ি সেখানে আসে আর বলে, বলুন কর্তামা, আপনার কেমন চুড়ি লাগবে? আমার এখানে নানা ডিজাইনের বাহারি রঙের চুড়ি আছে, দেখুন আপনার কোনটা পছন্দ হয়। আমাকে ওই লাল চুড়িগুলো দে তো। আর কত টাকা এই চুড়ির দাম? এই নিন চুড়ি, আর এই চুড়ির দাম মাত্র 15 টাকা কর্তামা। আর যদি আপনি নেন তাহলে আমি আপনাকে 10 টাকাই দিয়ে দেব। তা তো নিবই। আর কি বললি তুই? এই সামান্য চুড়ির দাম 10 টাকা? তুই কি আমাকে বোকা বানাতে চাচ্ছিস নাকি? হ্যাঁ, এই নে 2 টাকা, আর চুপ করে এখান থেকে বিদায় হ। না কর্তামা, আপনি এভাবে বলবেন না। 2 টাকায় ওই চুড়িগুলো আমি আপনাকে দিতে পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি চুড়িগুলো নেবেন, কিন্তু আপনি আমাকে ঠকাবেন না কর্তামা। আমার চুড়ি আমাকে আপনি ফেরত দিন। কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা। আর তুই কি এসব কথা বলে আমাকে অপমান করছিস নাকি? দাঁড়া, এবার আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে অভয়া চুড়ির ঝুড়িটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সব চুড়ি মাটিতে পড়ে গিয়ে ভেঙ্গে ভেঙ্গে টুকরো হয়ে যায়। আর অভয়া সেখান থেকে চলে যায়, আর সাথী সেখানে বসে কাঁদতে থাকে। আর ওই দিক দিয়েই এক পরী যাচ্ছিল, আর সে সাথীর কান্না শুনে সাথীর কাছে আসে। পরীকে দেখে সাথী একটু ঘাবড়ে যায়। ভয় পেও না তুমি, আমি মায়াপুরী, আর আমি তোমাকে কাঁদতে দেখে এখানে এসেছি। কিন্তু তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? এরপর সাথী পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরীর অনেক মায়া হয়। তারপর পরী জাদু করে একটা মূর্তি নিয়ে আসে, আর সেই মূর্তিটা সাথীকে দেয়। এই মূর্তিটা নাও সাথী, আর এর নাম লক্ষ্মী। এই মূর্তিটার কাছে রোজ সকালে তুমি যা চাইবে তাই পাবে। আশা করি তুমি এই মূর্তিটার সাহায্যে তোমার সব সমস্যার সমাধান করতে পারবে। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে যায়, আর সাথী মূর্তিটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। আর পরের দিন সকাল হতেই সাথী মূর্তিটার কাছে টাকা চায়, আর সাথে সাথে মূর্তিটা অনেকগুলো টাকা এনে দেয়, যা দেখে সাথী খুব খুশি ছিল। এ মা, এ মা, এই মূর্তিটা তো সত্যি যা চাচ্ছি তাই এনে দিতে পারে।
এ তো শুধু নামে লক্ষ্মী নয়, এটা তো আমার ঘরের লক্ষ্মী। যাক, এবার আমি আমার ঘরের লক্ষ্মীর সাহায্যে অনেক বড়লোক হব। এরপর থেকে সাথী তার ঘরের লক্ষ্মীর সাহায্যে অনেক টাকা পয়সা সোনা দানা নিয়ে তার নিজের অনেক উন্নতি করে। গ্রামের সবার থেকে বড় একটা বাড়ি বানায়, আরামায়েশে দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎই এমন বড়লোক হওয়ার পর সাথীর আচরণ সবটাই পাল্টে যায়। সাথী খুব লোভী হয়ে ওঠে। বাড়িতে কেউ আছেন? দয়া করে একটু বাইরে আসুন। বাড়িতে কেউ আছেন? বাড়ির বাইরে এমন চিৎকার করছিস কেন? দেখতে পাচ্ছিস না এটা ভদ্রলোকের বাড়ি? বল, কেন এভাবে চিৎকার করছিস তুই? মারে, আমি 2 দিন থেকে কিছুই খাইনি, বড্ড খিদে পেয়েছে আমার। মারে, তুই আমায় কিছু খেতে দিবি? খিদের জ্বালায় যে আমার শরীর কাঁপছে, আমায় একটু সাহায্য কর মা। তুই খাবার খাওয়ার জন্য এভাবে চিৎকার করছিলি? আমি ঘুমিয়েছিলাম, আর তোদের মতো লোকদের জন্য দেখছি শান্তি করে একটু ঘুমানোও যাবে না। আর খাবার চাইছিস? খাবার কি হাতের মোয়া নাকি যে চাইলেই পাওয়া যায়? যা, দূর হ বলছি এখান থেকে। যত সব আপদ। এরপর সাথী এসব কথা বলে অমনি ওই ভিক্ষুকটা ওই মায়াপরীতে পরিণত হয়। পরীকে দেখে সাথীর চোখ তো কপালে ওঠার মতো অবস্থা। তুই এত খারাপ, ছোট মনের অধিকারী মেয়ে। আমি তোকে আমার লক্ষ্মীকে দিয়েছিলাম, আর তুই সেই লক্ষ্মীর সাহায্যে বড়লোক হওয়ার পর এভাবে বদলে গিয়েছিস। আমি আসলে কোনো ভিক্ষুক ছিলাম না, আমি ভিক্ষুকের বেশ ধরে তোকে আসলে আমি পরীক্ষা করতে এসেছিলাম। না জানি তুই এরকম ভিখারিদের সাথে, অসহায়দের সাথে তুই কত খারাপ আচরণ করেছিস। তোকে আমি কতই না বিশ্বাস করেছিলাম। এবার তুই তোর কর্মের ফল পাবি। এই লক্ষ্মী পাওয়ার যোগ্য তুই নোস। এই কথা বলে মায়াপরী হাত বাড়িয়ে মন্ত্র পড়তে শুরু করে। সাথীর বাড়ির সেই লক্ষ্মী মূর্তিটা সাথে সাথে পরীর হাতে চলে আসে। আর মূর্তিটা পরীর হাতে আসতে মুহূর্তেই যেন সাথীর বড় বাড়ি আবারও কুঠিরে পরিণত হয়, আর সাথী আবারও গরিব হয়ে যায়। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর সাথী সেখানেই বসে কাঁদতে শুরু করে। হে ভগবান, এসব কি হয়ে গেল? আমি নিজের দোষে সবকিছু হারিয়ে ফেললাম। লোকে ঠিকই বলে অতিরিক্ত লোভ আর অহংকার মানুষের পতনের মূল কারণ। ও মা, মা গো, আমি একটু খেলতে চাই না মা। খেলতে যাচ্ছে যা, কোনো দুষ্টুমি করিস না কিন্তু। এই হলো চুমকি। চুমকি কুসুমপুর গ্রামে তার মায়ের সাথে থাকতো। চুমকির মা অন্যের বাড়িতে কাজ করত। চুমকির মা কাজ করে যা টাকা পেত তাতে কোনো রকমে তাদের 2 মামের দিন কেটে যেত। চুমকি ছিল খুবই দুষ্টু একটা মেয়ে। সে প্রায় গ্রামে তার বন্ধুদের সাথে খেলাধুলা করত আর দুষ্টুমি করত। একদিন চুমকি খেলা শেষে বাড়িতে ফিরলো। এখন বুঝি মহারানীর বাড়িতে আসার নাম হলো? দেখো মা, তুমি আমাকে একদম বকবে না, আমার ভালো লাগে না। হয়েছে হয়েছে, এবার হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আমার না মা, হঠাৎ করে কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছে করছে। কুমড়ো ফুলের বড়া? আমাদের এইখানে তো কুমড়ো ফুলের গাছই নেই, দেখি কোথাও পাই কি না, যদি পাই তবে করে দেব। মেয়ের আবদার মেটানোর জন্য চুমকির মা প্রতিবেশীদের বাড়িতে গেল কুমড়ো ফুল আনার জন্য। কিন্তু চুমকির মা কয়েকটা বাড়ি ঘুরেও কোনো কুমড়োর ফুল পেল না। না, মেয়েটাকে তেমন কিছু খেতে দিতে পারি না। আর এত করেই যদি কুমড়ো ফুলের বড়া খেতে চাইলো, আমি তো কোথাও কুমড়ো ফুল খুঁজে পেলাম না। না, কি আর করার, যাই বাড়িতে ফিরে যাই। এসব বলে চুমকির মা বাড়ি ফিরে গেল। চুমকি খেলা করে বাড়িতে ফিরে আসলো। ও মা, মা, তুমি আমার জন্য কুমড়ো ফুলের বড়া তৈরি করেছো? দাও না মা,
আমি একটু খাই। চুমকির মুখে এ কথা শুনে তার মা আরো কষ্ট পেল। না রে মা, আমি আশেপাশে সবার বাড়িতে ঘুরে দেখলাম, কিন্তু কারো বাড়িতে কুমড়ো ফুল পেলাম না। আমার সোনা মা, মা তুমি একদম মন খারাপ করো না। আমি কালকে একবার জঙ্গলের দিকে যেয়ে দেখব কুমড়োর ফুল পাই কিনা। পরদিন চুমকি কুমড়ো ফুল আনার জন্য জঙ্গলের দিকে গেল। সে জঙ্গলের কিছু দূর খুঁজে দেখলো সে কোনো কুমড়ো ফুল পেলই না। এরপর সে হাঁটতে হাঁটতে একটি গাছ দেখতে পেল। সেই গাছে কেমন জানি একটা অদ্ভুত রকমের ফল হয়েছে। চুমকি সেই গাছের একটা ফল নিয়ে বাড়িতে গেল। কি রে চুমকি, কুমড়ো ফুল পেলি? না মা, পেলাম না, কিন্তু দেখো মা, আমি কেমন অদ্ভুত রকমের একটা ফল পেয়েছি। ওই দেখি ফলটা আমার কাছে দিত মা। এটা বলে চুমকির মা তার কাছ থেকে ফলটা নিল। আর সে যখনই ফলটা খেলো সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো, আর সে মাটিতে পড়ে গেল। আর তার গায়ের রং সঙ্গে সঙ্গে সবুজ হয়ে গেল। ও মা, মা গো, আমি তোমাকে কি খাইয়ে দিলাম? এ তোমার কি হয়ে গেল? চোখ খোলো মা, চোখ খোলো। ও মা। এরপর চুমকি দৌড়ে কবিরাজ মশাইয়ের কাছে গেল আর কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসলো। কবিরাজ মশাই এসে তার মাকে দেখে বলল, আরে চুমকি, তোর মায়ের কি হয়েছিল? প্রচন্ড বিষের কারণে তার গায়ের রং এমন হয়ে গেছে। এমন হলে মানুষ তো বাঁচে না। না না, আপনি একদম এমন কথা বলবেন না। এই সংসারে আমার মা ছাড়া যে আর কেউ নেই। কিন্তু এই বিষের প্রভাব থেকে বেঁচে ফেরা যে একেবারেই অসম্ভব। অবশ্য বাঁচানোর একটা উপায় আছে, কিন্তু সে পথটা যে ভীষণ কঠিন। আপনি বলুন কবিরাজ মশাই, আমি আমার মায়ের জন্য সবকিছু করব। আমার মা যদি বেঁচে না থাকে তাহলে আমার বেঁচে থেকে কি হবে বলুন? লাল পাহাড়ের দিকে একটা গোলাপি কলা গাছ আছে। সেই গাছে বছরে একটি মাত্র কলা হয়। ওই গাছের কলা এনে যদি তোর মাকে খাওয়ানো হয় তাহলে তোর মা এই কঠিন বিষের প্রভাব থেকে বেঁচে যাবে। এরপর চুমকি কবিরাজ মশাইয়ের কথা মতো চলতে লাগলো সেই লাল পাহাড়ের দ্বীপে গোলাপি কলা আনতে। এখন আমি এই পুরো সাগর পাড়ি দেব কি করে? হে আল্লাহ, আমি এখন কি করব? করে আমার মায়ের প্রাণ বাঁচাবো। চুমকি যখন এসব কথা বলে সাগরের পাড়ে কাঁদছিল, তখনই সাগর থেকে একটা ডলফিন উঠে আসে। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কাঁদছো কেন? কি একটা কথা বলা ডলফিন? হ্যাঁ, আমি কোনো সাধারণ ডলফিন নই, আমি একজন পরী। একটা হিংসে পরী আমার উপর ষড়যন্ত্র করে আমাকে ডলফিন বানিয়ে দিয়েছে। সেই থেকে আমি ডলফিন হয়েই সাগরে আছি। তবে হ্যাঁ, বলো তোমার কি হয়েছে আর তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার মা ভুল করে বিষ ফল খেয়ে ফেলেছে। তাকে বাঁচানোর জন্য আমাকে লাল দ্বীপ থেকে গোলাপি কলা আনতে হবে, আর সেই কলা খাওয়ালে আমার মা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু আমি সেই দ্বীপে কি করে যাব? তাই বসে বসে কাঁদছি। লাল পাহাড়ের দ্বীপে গোলাপি কলা, কিন্তু সেই কলা আনা যে খুব সহজ নয়। শুনেছি সেই কলা যারা আনতে যায় লোভে পড়ে তারা সবাই মারা যায়। আমি তোমাকে লাল পাহাড়ের দ্বীপে নিয়ে যেতে পারি, তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি কোনো লোভ করবে না। না না, আমি একদম লোভ করব না। তুমি আমাকে লাল পাহাড়ের দ্বীপে নিয়ে চলো। তুমি আমার পিঠে উঠে বসো আর আমাকে শক্ত করে ধরে রাখো। এরপর চুমকি ডলফিনের পিঠে উঠে ডলফিনকে শক্ত করে ধরে রাখে। ডলফিন চুমকিকে পিঠে করে নিয়ে সাঁতার কাটতে কাটতে লাল পাহাড়ের দ্বীপে পৌঁছে গেল। আবারও বলছি, তুমি যেন কোনো লোভ করো না। এরপর চুমকি লাল পাহাড়ের দ্বীপে গোলাপি কলা গাছের খোঁজ করতে লাগলো। সে দ্বীপের কিছু দূর গিয়ে দেখলো একটি গুহা। এরপর চুমকি সেই গুহার ভিতরে ঢুকলো আর ঢুকে দেখলো 7 রাজার ধন মণিমুক্তা সেখানে জল করছে। আর সব শেষে রয়েছে একটি কলার গাছ।
সেই কলা গাছে একটি মাত্র গোলাপি কলা রয়েছে। সোনা মুক্তার এসব ঝলকানি আলো দেখে চুমকির চোখ ঝাপসা হয়ে গেল। যখনই একটা হিরে হাতে তুলে নেবে তখনই ডলফিনের কথা মনে পড়ে গেল। আবারও বলছি, তুমি যেন কোনো লোভ করো না। আর তার মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। হে আল্লাহ, আমি এসব কি করতে যাচ্ছিলাম? ডলফিন আমাকে বারবার করে নিষেধ করেছিল, তারপরেও আমি সেই ভুল করতে যাচ্ছিলাম। আমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে ওই গোলাপি কলা নিয়ে ফিরে যাব। এরপর চুমকি আর কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে গোলাপি কলার গাছ থেকে গোলাপি কলাটা ছিঁড়ে ফেললো। এরপর সে গোলাপি কলা নিয়ে সাগরের ধারে ডলফিনের কাছে গেল। তাড়াতাড়ি চলো ডলফিন বন্ধু, কলাগুলো নিয়ে আমার মাকে যে খাওয়াতে হবে। এরপর চুমকি ডলফিনের পিঠে উঠে সাগর পাড়ি দিচ্ছিল। গোলাপি কলা নিয়ে যখনই সাগরের মাঝামাঝি জায়গায় আসলো তখনই চুমকির হাত থেকে গোলাপি কলার ছোঁয়া ডলফিনের গায়ে লাগলো। তখনই হঠাৎ করে যেন ডলফিনটা কেমন একটা করতে লাগলো। তখন চুমকি ডলফিনের পিঠ থেকে পড়ে যায়। তখন ডলফিন হঠাৎ করে আবার পরি হয়ে যায়, আর পরি তার জাদু শক্তি দিয়ে চুমকিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর সেই গোলাপি কলা তার মাকে খাওয়ানোর সাথে সাথে তার মা সেই বিষের প্রভাব থেকে মুক্তি পায়, আর তার মা আবার প্রাণ ফিরে পায়। আমি যে কি করে তোমাকে ধন্যবাদ জানাবো? তুমি আর আমাকে কি ধন্যবাদ জানাবে? ধন্যবাদ তো আমার তোমাকে জানানো উচিত। তোমার হাতে থাকা ওই গোলাপি কলা আমার গায়ে লাগায় আমি ডলফিন জীবন থেকে মুক্তি পেয়েছি। এরপর পরি চুমকিও তার মাকে অনেক সোনা দানা মণিমুক্তা দেয়। তুমি যা উপকার করেছো তার কাছে এটা তো কিছুই নয়, তবে এই সামান্য উপহারে তোমাদের জীবন খুব ভালোভাবেই কেটে যাবে। এটা বলে পরিটি সেখান থেকে চলে যায়। আর পরির দেওয়া সে উপহার নিয়ে চুমকিও তার মায়ের জীবন খুব হাসি খুশিতেই কাটতে লাগলো। চাঁদের আলোতে পৃথিবীতে উড়ে বেড়ানোটা সত্যি অন্যরকম। আমার যে এই পৃথিবীতে ঘুরতে কত ভালো লাগে। কই, আর তো কোনো পরী পৃথিবীতে ঘুরতে আসে না, আর আসবেও বা কি করে? আর পরিমাতা তো তাদেরকে পৃথিবীতে আসতে দেয় না। আমি বুঝি না, পৃথিবীতে পরীরা আসলে পরিমাতার সমস্যা কোথায়? এসব কথা বলতে বলতে মিষ্টি পরী পৃথিবীর আকাশে উড়ে বেড়াচ্ছিল। মিষ্টি পরী ছিল পরীর রাজ্যের সব থেকে সুন্দরী পরী। মিষ্টি পরী দেখতে যেমন সুন্দর ছিল, তার মনটাও ছিল ভীষণ সুন্দর। আর সুন্দর এই পরী পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে আসতো। কি ব্যাপার? ওই ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে যে? ঘরে কি বাচ্চার মা নেই নাকি? দেখি তো গিয়ে। এরপর পরী সেই কুঁড়ে ঘরে ঢুকে পড়ে। আর ঢুকেই সে চাঁদের মতো সুন্দর ফুটফুটে একজন কন্যা সন্তানকে দেখতে পায়। আর মিষ্টি পরী বাচ্চাটিকে কোলে তুলে নেয়। আহা, কি সুন্দর দেখতে একটা বাচ্চা। কিন্তু এই বাচ্চাটা এই কুঁড়ে ঘরে একাই কি করছে? এই বাচ্চার মা কোথায়? তবে আশেপাশে তো বাচ্চার মাকে দেখতে পাচ্ছি না। তবে দিব্য দৃষ্টি দিয়ে এই বাচ্চার মাকে খুঁজে বের করতে হবে। এসব কথা বলে মিষ্টি পরী তার চোখ বন্ধ করে এবং তার দিব্য দৃষ্টিতে সব দেখতে পায়। আমার গ্রামে যে এরকম একটা দুশ্চরিত্রা মহিলা আছে তা তো আমি জানতাম না। আমার গ্রামে দুশ্চরিত্রা মহিলাদের
কোনো জায়গা নেই। তোর এই অবৈধ সন্তানকে নিয়ে তুই এক্ষুনি বেরিয়ে যা গ্রাম থেকে। স্বামী মারা যাওয়ার পরও তুই কিভাবে গর্ভবতী হলি? আপনি আমাকে ভুল ভাবছেন মোড়ল মশাই। আমার স্বামী মারা যাওয়ার আগেই আমি গর্ভবতী ছিলাম। এই সন্তান বৈধ। আপনি দয়া করে আমাকে গ্রাম ছাড়া করবেন না। তবে আমি কোথায় যাব? আপনি আমাকে দয়া করুন। আমাকে আমাকে এখানে থাকতে দিন। আমি আপনার পায়ে ধরে মোড়ল মশাই, আমাকে তাড়িয়ে দেবেন না। পাছার কলঙ্কিনী, পাছার। তোকে নিয়ে আমাদের গ্রামের নাম খারাপ হয়েছে। আমি চাই না সেই নাম আরো খারাপ হোক। তুই বেরিয়ে যা তো ভাই, বেরিয়ে যা। তুই যদি এই গ্রাম থেকে না যাস তবে তোকে আমি এক ঘরে করে দিলাম। থাক এবার, কত থাকার শখ। এসব কথা বলে মোড়ল থেকে চলে যায়। এখন আমি কি করব? আমার এই নিষ্পাপ সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? ওই শয়তান মোড়ল মশাই আমাকে এক ঘরে করে দিল। না, ওই মোড়ল যখন আমাকে লাথি দিয়েছে তখন ওর ঘরেই আমি আমার ক্ষুধা মেটাবো। এই কথা বলে মিতালি মোড়লের বাড়িতে যায়। আর মোড়লের গোয়াল ঘরে ঢুকে গরুর দুধ দহন করে নিয়ে যায়। আর সেই গরুর দুধ খাইয়ে মিতালি তার সন্তানের ক্ষুধা নিবারণ করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কি ব্যাপার হরি? তোর তোর গিন্নিমা বললো আজকাল নাকি গরুর দুধ কম হচ্ছে। তা গরুগুলোকে কি ঠিক মতো খেতে দিচ্ছিস না নাকি? না না মোড়ল সাহেব, আমি তো ঠিক মতোই খেতে দিই, কিন্তু কিন্তু সকালবেলা দুধ দোহাতে গেলেই দুধ কম হচ্ছে। আমার মনে হয় কেউ রাত্রেবেলা এসে গরুর দুধ চুরি করে নিয়ে যায়। কি বলছিস হরি? গরুর দুধও আজকাল চুরি হচ্ছে? তাহলে তো ব্যাপারটাকে ভালো মতন পর্যবেক্ষণ করতে হবে। এরপর মোড়ল হরিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়, আর সেই হরি মোড়লের বুদ্ধিমতো কাজ শুরু করে দেয়। এদিকে রাত হতেই মিতালি প্রতিদিনের মতো গরুর দুধ চুরি করতে আসে। আর তখনই হরি মিতালিকে ধরে ফেলে। চোর 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 চোর, মোড়ল মশাই তাড়াতাড়ি আসুন, আমি চোর ধরেছি। শয়তান দুশ্চরিত্রা মহিলা, তোকে আমি এক ঘরে করে দিয়েছি আর তুই কিনা আমার বাড়িতেই দুধ চুরি করতে এসেছিস। তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। হরি, যা তো, নিয়ে আয় আমার চাবুকটা নিয়ে আয়। মোড়ল তার ক্ষোভে মিতালিকে মারা শুরু করে। আর পর্যন্ত মারার পর মিতালিকে একদম নিথর করে দেয়। এই রে বাবু, এ তো মনে হয় একেবারে মরে গেছে। এখন কি হবে? কি আর হবে, এই কলঙ্কিনীকে রাতের অন্ধকারেই মাটি চাপা দিয়ে দে, তাহলে হয়ে গেল। এরপর মোড়লের কথা মতো হরি মিতালিকে মাটি চাপা দিয়ে দেয়। আর এসব দেখে পরি অস্থির হয়ে চোখ মেলে। ছি 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 ছি, এই সুন্দর পৃথিবীতে মানুষগুলো যে এত খারাপ হতে পারে তা তো আমি কখনো ভাবিনি। এই জন্যই হয়তো পরিমাতা পরীদের পৃথিবীতে আসতে দিতে পছন্দ করেন না। আমি আর এই পৃথিবীতে আসবো না, আর এই কন্যাকেও আমি এই পৃথিবীতে রাখবো না। এরপর মিষ্টি পরি সেই বাচ্চাটিকে নিয়ে পরীর রাজ্যে চলে যায়। আর সেই মিষ্টি পরীর কাছেই মানুষ কন্যা ঋতু বড় হতে থাকে। মানুষ কন্যা ঋতুকে মিষ্টি পরী সবসময় ঘরের ভেতরেই রাখতো। কিন্তু একদিন কি মিষ্টি পরীর বিছানায় মানুষ কন্যা? আমার রাজ্যে এসব কি হচ্ছে? মিষ্টি পরী, তুমি এই মানুষ কন্যাকে কোথায় পেয়েছো?
আর তোমার ঘরে একটা মানুষ কন্যা বেড়ে উঠছে, অথচ সেটা আমরা জানতেই পারলাম না। কেন বলো তো? মাফ করবেন পরিমাতা, আসলে আপনি তো মানুষদের পছন্দ করেন না, তাই আপনাকে আমি জানাতে ভয় পেয়েছিলাম। কিন্তু পরিমাতা, আমি বাধ্য হয়ে এই মানুষ কন্যাকে পরিরাজ্যে নিয়ে এসেছি। আপনি ঠিকই বলেছিলেন পরিমাতা, পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর। সত্যি, মানুষেরা এত নিষ্ঠুর কাজ করতে একবারও ভাবে না। আমি অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই বলি না, কিন্তু তুমি একজন পরী হয়ে মানুষ কন্যাকে কেন এখানে নিয়ে এসেছো? আমি তো কিছুই বুঝলাম না। এরপর মিষ্টি পরি পরিমাতাকে সব কথা খুলে বলে। সব শোনার পরেও পরিমাতা মানুষ কন্যা ঋতুকে একদম মানতে পারছিল না। তুমি যাই কও না কেন আর যেটাই করতে চাও না কেন, আমি কিছুতেই এই মানুষ কন্যাকে আমার পরিরাজ্যে রাখবো না। এতটা নিষ্ঠুর হবেন না পরিমাতা। আমি অনেকদিন ধরে এই বাচ্চাটাকে মানুষ করেছি। এই মানুষ কন্যাকে বড় করতে গিয়ে যে আমার মধ্যে মাতৃত্ব জেগেছে, আমি কিছুতেই একে হাতছাড়া করতে পারবো না। আপনি আমাকে দয়া করুন। তবে পরিমাতা, আপনার তো মানুষকে সমস্যা, কিন্তু আপনি তো একে পরি বানিয়ে দিতে পারেন। পরি হলে তো আপনি নিশ্চয়ই এই বাচ্চাকে পরিরাজ্যে ঠাঁই দেবেন। আপনি দিন নাই মানুষ কন্যাকে পরিতে পরিণত করে। আমি তো জানি আপনি অনেক শক্তির অধিকারী। এসব কথা বলে মিষ্টি পরি অনেক জোর করে কান্না করতে থাকে। আর মিষ্টি পরির কান্না দেখে পরিমাতা বাধ্য হয়ে মানুষ কন্যা ঋতুকে পরিতে পরিণত করে দেয়। তো তোমার মাতৃত্ব আর তোমার এই কান্না দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই তো আমি আর তোমার উপর রাগ করে থাকতে পারলাম না। তোমার এই মানুষ কন্যাকে আমি পরি বানিয়ে দিয়েছি। এবার তুমি তোমার কন্যাকে পরিদের নিয়ম কানুন শিখিয়ে দাও। এসব বলে পরিমাতা চলে যায়। আর মিষ্টি পরি খুশি হয়ে ঋতুকে বুকে জড়িয়ে নেয়।